সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? এই সকালবেলা আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। এখন আমার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সেই 10ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। এই চ্যাপ্টারটি আমরা প্রথম বর্ষে তোমাদের শেষ করেছিলাম। আমরা দ্বিতীয় বর্ষে এই চ্যাপ্টারটি আবারও করাচ্ছি, রিভিশন দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল বোর্ডের অঙ্ক করা এবং বিভিন্ন গত বছর টেস্ট পেপারের যে ছিল অঙ্কগুলো বিভিন্ন কলেজের, সেগুলো সলভ করা। কিন্তু এর পূর্বে আমরা একটু চ্যাপ্টারটির সম্পর্কে একটু আলোচনা করে সামনে চলে যাব। তাহলে আমরা গত ক্লাসে কী দেখিয়েছিলাম? একতরফা দাখিলা পদ্ধতিতে যখন তুমি অঙ্ক করবে তখন যেন কয়টা মূলধন লাগবে? সর্বপ্রথম 2টি মূলধন লাগবে। একটা হলো প্রারম্ভিক মূলধন, আরেকটা ছিল কি? সমাপনী মূলধন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি দেখতে বা শুনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে আমাদের যখন একতরফা অঙ্ক করব তখন আমাদের কয়টা মূলধন লাগবে? 2টো। পরীক্ষার সময় যদি তোমাদের কোশ্চেনে কোনো মূলধন দেওয়া থাকে, প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, তাহলে শুধু সমাপনী মূলধন নির্ণয় করবে, এটা বলেও দিয়েছিলাম। এবং বলেছিলাম প্রারম্ভিক মূলধন নির্ণয়ের নিয়মটা দেখেইও দিয়েছিলাম। প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস হলো প্রারম্ভিক দায়। আর সমাপনী মূলধন সমাপনী সম্পদ মাইনাস ছিল কি? সমাপনী দায়। এটা সম্পর্কে গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা যখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, প্রারম্ভিক যে সম্পত্তি থাকবে, প্রারম্ভিক সম্পদ মানে 1 তারিখে বা বছরের শুরুতে যে সম্পত্তিগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো ছিল প্রারম্ভিক সম্পদ। এবং প্রারম্ভিক দায় ছিল না, প্রারম্ভিক দায় বছরের শুরুতে যে দায়গুলো থাকবে সেগুলো ছিল প্রারম্ভিক দায়। এবং আরও বলেছিলাম কি, আমরা সমাপনী মূলধন নির্ণয় করব। সমাপনী মূলধন নির্ণয়ের সময় সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়গুলো বাদ দিব, পাওয়া যাবে সমাপনী মূলধন। এবং প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের একটা ছকও দেখিয়েছিলাম, যেখানে আমাদের ছিল সম্পত্তিগুলো ছিল ডান পাশে নগদ তহবিল, ব্যাংকে জমা, তারপর হলো প্রাপ্য হিসাব, যেটাকে তোমরা দেনাদার বলো, মজুদ পণ্য, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো ছিল। এবং দায় পাশে ছিল পদ হিসাব, ব্যাংক জমাতিরিক্ত এবং ঋণ। এর যে ব্যবধান পেয়েছিলাম, একটা ছিল প্রারম্ভিক মূলধন আর একটা ছিল সমাপনী মূলধন। এবং গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা নেক্সট ক্লাসটা লাভ লোকসান বিবরণী ছকটা বাসায় সবাই রিভিশন দিব। তারপর ঠিক আছে, আমরা লাভ লোকসান বিবরণীতে যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে এন্ট্রিগুলো আসে, লাভ লোকসান বিবরণীর দ্বারা আমরা কী তৈরি করব? যে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, নিট লাভ হইল না নিট ক্ষতি হলো, সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা যাচ্ছি এখন লাভ লোকসান বিবরণীর ছক। প্রথম লাগবে প্রতিষ্ঠানের নাম, এবার লাগবে লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী যে তারিখটা থাকবে সে তারিখটি উল্লেখ করে দিবে। যেহেতু বিবরণী, এটা বলাই হয়েছিল এটা অসম্পূর্ণ হিসাব পদ্ধতি, এটা দ্রুতরফা দাখিলা পদ্ধতির নিয়মকানুন মানে না। কোনো কোনো লেনদেন একবার লিপিবদ্ধ করা হয়, কোনো কোনো লেনদেন 2বার লিপিবদ্ধ করা হয়, কোনো কোনো লেনদেন আদৌ লিপিবদ্ধ করা হয় না। যার কারণে আমাদের কি করতে হবে? আমাদের এখানে ডেবিট ক্রেডিট দেওয়া যাবে না। এটা ছিল বিবরণ টাকা। বিবরণ টাকা। আবার আধুনিক পদ্ধতিতে কিন্তু যখন এটা করে উপরে নিচে, উপরে সম্পদ মানে কি আয়গুলো দেখায়, নিচে ব্যয়গুলো দেখায়। তাহলে আজকের অঙ্কে আমরা কিন্তু বাম পাশে ব্যয়গুলো দেখাবো এবং ডান পাশে কি দেখাবো? আয়গুলো। যাই হোক, এখানে কারা কারা অংশগ্রহণ করেছো? এখানে দেখা যাচ্ছে মিসাল হাসান অংশগ্রহণ করেছো,
প্রশান্ত দাস অংশগ্রহণ করেছে। যাই হোক, এখন দেখো আমরা যখন লাভ লোকসান বিবরণী ছক করব, আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার পরে যখন লাভ লোকসান বিবরণী করব, প্রারম্ভিক মূলধন এই পাশে বাম পাশে, প্রারম্ভিক মূলধন এই পাশে আসবে সমাপনী মূলধন। সর্বপ্রথম এই টাকা দুইটা যেটা দেওয়া থাকবে বা যদি প্রশ্নে না দেওয়া থাকে, আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের ছক করে সেখান থেকে বের করে তারপর লাভ লোকসান বিবরণীর প্রারম্ভিক মূলধন যেটা আসবে সেটা হলো বাম পাশে এবং সমাপনী মূলধন যেটা আসবে সেটা হলো ডান পাশে বসবে। প্রিয় শিক্ষার্থী, এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার পরে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বাম পাশে দেখাতে হবে ব্যয়গুলো, প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো আছে সেগুলো দেখাবো বামে এবং প্রতিষ্ঠানের যে আয়গুলো থাকবে সেগুলো দেখাবো ডানে। এবং যেহেতু এটা একটা গোজামিল পদ্ধতি, অসম্পূর্ণ হিসাব পদ্ধতি, সেক্ষেত্রে কিছু কিছু আইটেম আমরা আমাদের নিয়ে আসতে হবে এখানে। যেমন আমাদের মুনাফা জাতীয় যে আইটেমগুলো আছে, বেতন, এগুলো আসে না, কিন্তু এর সাথে যে অগ্রিম খরচের তারপর বকেয়া এগুলো আসবে। তাহলে আমরা এখন দেখি, তাহলে প্রারম্ভিক মূলধন কিন্তু আমরা বাম পাশে বসিয়েছি এবং সমাপনী মূলধন কিন্তু আমরা ডান পাশে বসিয়েছি। এরপর আমাদের এ পাশে আসবে কি উত্তোলন। এই যে একটু আগে বলেছিলাম, এটা একটা কিছুটা হলো গোজামিল দিয়ে আমাদের অঙ্কটা করতে হয়। উত্তোলনের মধ্যে আছে নগদ, নগদ উত্তোলনের টাকাটা এরা আসবে, পণ্য উত্তোলন থাকলে সেটাও আসবে। প্রিয় শিক্ষার্থী, যদি উত্তোলিত টাকা থেকে কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে উত্তোলনের টাকাটা এখানে যোগ করে এখান থেকে বাদ দিয়ে দিবে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের কি কি আছে বাবা একটু দেখো। আমরা বলছি কি, আমাদের ডান পাশে যাবে কি কি উত্তোলন, উত্তোলনের মধ্যে নগদ যাবে এবং পণ্য যাবে। এবং কি বলেছি, যদি আমাদের উত্তোলিত টাকা থেকে কোনো সম্পত্তি ক্রয় করা হয়, কি করা হয়, উত্তোলিত টাকা থেকে যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে নগদ উত্তোলন থেকে সেটা বাদ যাবে। মাঝে মাঝে আমরা যখন বোর্ডের অঙ্ক বা বিভিন্ন কলেজের অঙ্ক যখন প্র্যাকটিস করব, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নই থাকে তোমাদের, উত্তোলনের নিট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। এখন দেখা যায় উত্তোলন আছে নগদ 20,000, পণ্য আছে 10,000, হলো কত 30,000। ওরা বললো উত্তোলিত টাকা থেকে 5,000 টাকা নিয়ে একটি মোটর ভ্যান ক্রয় করলো বা একটা ভ্যান ক্রয় করলো, তাহলে 30,000 থেকে 5,000 বাদ দিয়ে কিন্তু উত্তোলনটা এখানে দেখাতে হবে। আমার মনে হয় তোমাদের মনে রাখার আছে, কারণ আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে করিয়েছিলাম। তাহলে উত্তোলন যদি থাকে নগদ এবং পণ্য এখানে। এরপর আমাদের কি, প্রারম্ভিক মূলধন এখানে বসবে, অতিরিক্ত মূলধন এখানে বসবে, অতিরিক্ত মূলধন। এখন তোমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার অতিরিক্ত মূলধন কি? হ্যাঁ, অতিরিক্ত মূলধনের জাবেদা কি ছিল মনে আছে? নগদান ডেবিট মূলধন ক্রেডিট। কিন্তু আমাদের অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে কিন্তু যে আমরা জাবেদায় যে অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে আমরা লিখি নগদান ডেবিট মূলধন ক্রেডিট, আমরা কিন্তু অতিরিক্ত মূলধন ক্রেডিট লিখি না। তাহলে আমাদের নগদান ডেবিট মূলধন ক্রেডিট অতিরিক্ত মূলধন, ব্যবসা শুরু করার পর যদি মালিক নতুন করে ব্যবসায় টাকা বিনিয়োগ করে বা আনয়ন করে, তাকে আমরা অতিরিক্ত মূলধন বলবো। কি প্রিয় শিক্ষার্থী, ব্যবসা শুরু করার পরে যদি নতুন করে আবার মালিক বিনিয়োগ করে বা কোনো কারণে যদি টাকা আনয়ন করে, তাকে আমরা অতিরিক্ত মূলধন বলবো। হতে পারে এরকম, মালিক নিজস্ব জমি 4 লাখ টাকা বিক্রি করে 2 লাখ টাকা দ্বারা কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করলেন, তাহলে অতিরিক্ত মূলধন কত? 2 লাখ টাকা। হতে পারে মালিক নিজস্ব বাইসাইকেল, হাত ঘড়ি বিক্রি করে কারবারে টাকা আনয়ন করলেন, অথবা মালিক নিজস্ব তহবিল থেকে কর্মচারীদের ডিসেম্বর মাসে বেতন পরিশোধ করে দিলেন, এগুলোকে আমরা সবাই বলবো অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন খরচ হিসাবে এখানে নির্ণয় করতে হবে। তারপর কি, আমাদের প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং মূলধনের সুদ আসবে, মূলধনের সুদ। এখন এই মূলধনের সুদ নিয়ে একটু কথা আছে। যদি তোমাদের প্রশ্নে বলে দেয়
হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে মানে কি যারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছে, জান্নাত অংশগ্রহণ করেছে, মিশাল অংশগ্রহণ করেছে, শুভ অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তোমরা দেখো এই ক্লাসটি আমরা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারেও করিয়েছিলাম, মানে এই চ্যাপ্টারটি ফার্স্ট ইয়ারে শেষ করেছি আমরা। আবার সেকেন্ড ইয়ারে যেহেতু আমাদের এইবারের পরীক্ষায় যে 2 পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে বোর্ডে পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের তাহলে ফার্স্ট পেপার অনেক দিন হয়েছে করোনা, ভুলে গেছো। আমরা রিভিশন দিচ্ছি বইয়ের 10ম অধ্যায়, একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমি কি কোথায় ছিলাম? মূলধনের সুদ। আমাদের যদি কোশ্চেনে বলে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরো, তাহলে কিন্তু প্রারম্ভিক মূলধনের উপর সুদ হবে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরা যাবে না। তারপরে যদি বলি আমাদের যে অতিরিক্ত মূলধনের উপর সুদ কখন হবে, তাহলে আমাদের যদি বলে মূলধনের উপর সুদ ধার্য করো, তাহলে মূলধনের উপর সুদ যখন বলবে তখন প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটার উপরে সুদ হবে। হ্যাঁ, অতিরিক্ত মূলধনের যদি তারিখ থাকে, তারিখ অনুযায়ী সুদ হবে। আর যদি তারিখ দেওয়া না থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? অতিরিক্ত মূলধনের উপর তুমি টিকা দিয়ে দিবা যে 6 মাসের সুদ ধার্য করা হলো। এখানে দেখা যাচ্ছে মাহিন রহমান ইরান আইএম 465 এই ক্লাসে অংশগ্রহণ করেছে। যাই হোক, জান্নাত অংশগ্রহণ করেছে। তারপর হ্যাঁ, তোমার ক্লাসগুলো একটু দেখো বাবা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ। মূলধনের সুদ নিয়ে আমি কি কথা বলেছি? যদি প্রশ্নে বলা থাকে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করো, শুধু প্রারম্ভিক মূলধন যেটা দেওয়া থাকবে সেটার উপরে সুদ ধরবে। যদি বলে মূলধনের সুদ ধার্য করো, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্য করবে। যদি অতিরিক্ত মূলধনের তারিখ দেওয়া না থাকে, সুদ তুমি ধরতেও পারো, নাও পারো, সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু টিকা দিতে হবে। যদি তুমি 6 মাসের ধরো অতিরিক্ত মূলধন, তাহলে তুমি টিকা দিয়ে দিবা, অতিরিক্ত মূলধনের পর 6 মাসের সুদ ধার্য করা হলো। যদি 1 বছর ধরো, সেক্ষেত্রে টিকা দিয়ে দিবা। যদি নাও ধরো, সেক্ষেত্রে টিকা দিয়ে দেবা। টিকা মানে অঙ্কের শেষে নোট দিয়া ব্যাখ্যায় বলে দিবে অতিরিক্ত মূলধনের পরে এত টাকা, মানে কি এত মাসের সুদ ধার্য করা হলো। তাহলে আমরা কি পাচ্ছি? প্রারম্ভিক মূলধন ডেবিট, বাম পাশে সমাপনী মূলধন। এরপর পালাম কি আমরা উত্তোলন পেয়েছি ডান পাশে নগদ এবং পণ্য, আর বাম পাশে পেয়েছি অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ। আমরা বাম পাশে যেহেতু মুনাফা জাতীয় এন্ট্রিগুলো আসে না, মুনাফা জাতীয় এন্ট্রি যেমন বকেয়া বেতন, এটাও কিন্তু আমাদের বেতনের সাথে যোগ হয়। বেতন হলো মুনাফা জাতীয় ব্যয়, তাহলে বকেয়া বেতন। এখন তোমাদের একটা প্রশ্ন মানে কি থাকতে পারে, স্যার বকেয়া খরচ, বকেয়া বেতন থাকতে পারে, বকেয়া ভাড়া থাকতে পারে, বকেয়া মজুরি থাকতে পারে। এখন তুমি একটা জিনিস দেখো, বা বকেয়া খরচা বলি, তুমি ইচ্ছে করলে বকেয়া বেতন, বকেয়া খরচা বলি, যে কোনো খরচ এখানে থাকতে পারে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে, স্যার যে বেতন আসে না কিন্তু বকেয়া বেতন আসবে কেন? হ্যাঁ, তুমি একটু দেখো বকেয়া বেতনের জাবেদা কি। বকেয়া বেতনের জাবেদা হলো বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বকেয়া বেতন যেহেতু খরচের বকেয়া, খরচের বকেয়া কি দায়, এই জন্য বকেয়া বেতন কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমাদের এখন কি হলো যে বকেয়া বেতন বেতনের সাথে কি হলো? যোগ হলো। তাহলে বেতন যেহেতু আসছে না, তাহলে বকেয়া বেতনের খরচের বকেয়া আমাদের বাম পাশে আসে, এই জন্য খরচের বকেয়া থাকলে এ পাশে আসবে। এখন খরচের অগ্রিম তাহলে কোন পাশে? খরচের অগ্রিম ডান পাশেই যাবে, অগ্রিম খরচা বলি। খরচের বকেয়া যদি বামে আসে, তাহলে খরচের মানে কি অগ্রিম খরচা বলি ডান পাশে, অগ্রিম খরচা বলি। তাহলে আমরা কি পেলাম যে বকেয়া মানে কি বকেয়া খরচা বলি। এরপর অনাদায়ী পাওনা বা কুরিন, মনে আছে? অনাদায়ী পাওনার সাথে তোমাদের কি মনে আছে অনাদায়ী পাওনা? অনাদায়ী পাওনাটা কি? দেনাদারের নিকট থেকে যে টাকা আদায় করা সম্ভব নয়। মানে আমি একজন ব্যক্তির কাছে দেখা যায় 2000 টাকা পাই, সে হয়তো ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে, তার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। পরে জানতে পারলাম লোকটা অসুস্থ, ঢাকায় আর কখনো আসবে না। তাহলে যাই হোক, এই যে টাকাটা কখনোই পাওয়া যাবে না, সেটা হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিশ্চিত ক্ষতি। তাহলে অনাদায়ী পাওনা খরচ হিসেবে এখানে আসবে। এর সাথে নতুন অনাদায়ী পাওনার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা
ব্যবসা প্রতিষ্ঠানের নিশ্চিত ক্ষতি, এই জন্য অনাদায়ী পাওনা বাম পাশে বসবে। অনাদায়ী পাওনার সাথে কী আসবে? নতুন অনাদায়ী পাওনা সন্ধি। আমি যেটা সন্দেহ করতেছি সেটা যেটা পাইতেও পারি নাও পাইতে পারি, সেইটা হলো অনাদায়ী পাওনা সন্ধি। অনাদায়ী পাওনা সন্ধি আমাদের কোন পাশে বসবে? বাম পাশে বসবে। তাহলে খরচ জাতীয় এন্ট্রিগুলো আসবে কোথায়? বাম পাশে। এবং আয় জাতীয় এন্ট্রিগুলো যাবে কোথায়? ডান পাশে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমার অগ্রিম খরচা বলে কি আয়? যেহেতু আমরা বলেছিলাম এটা একটা গোজামিল দিয়ে মিলান হয়, এজন্য অগ্রিম খরচা বলে আয় হিসেবে এখানে দেখাতে হবে। এবার সে বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের সুদ যদি থাকে, বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা কি পেলাম? মানে কি আয়ের বকেয়াগুলো কোন পাশে দেব? ডান পাশে। এবং আমরা খরচগুলো কোথায় নিয়ে আসবো? বাম পাশে। সম্পত্তির অবস্থায় অবলম্বন যেটা থাকবে সেগুলো আসবে আমাদের বাম পাশে। আচ্ছা, অগ্রিম প্রাপ্ত আয় যদি থাকে, অনেক সময় থাকে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, এটা মনে রাখতে হবে কিন্তু, এইটা দিয়ে স্টুডেন্টকে ঘায়াল করে দেয়। অগ্রিম প্রাপ্ত ভাড়া বা অগ্রিম প্রাপ্ত আয়, আয়ের যদি কোনো অগ্রিম থাকে তাহলে কিন্তু এই পাশে, আয়ের যদি কোনো অগ্রিম থাকে তাহলে এই পাশে। কোনো সমস্যা আছে? আর একটা জিনিস থাকে পদ নোটের বাট্টানুতি, পদ হিসাবে বাট্টানুতি, পদ হিসাবে বাট্টা সঞ্চিতি, এটা কিন্তু থাকে এখানে। পদ হিসাবে বাট্টা সঞ্চিতি মানে পদ হিসেবে যে টাকাটা আদায়যোগ্য নয়, তাহলে প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি কোন পাশে আসবে? তোমরা নিজেরাই বলো। তার বাম পাশে। প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি, প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি। সম্পত্তির অবচয় যদি থাকে, স্থায়ী সম্পত্তির অবচয় যদি থাকে তাহলে আসবে কোথায় বলো? বাম পাশে। স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয়। তাহলে আমরা একটু দেখো, স্থায়ী সম্পত্তির অবচয় কোন পাশে আসতেছে? বাম পাশে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধন আমাদের বাম পাশে, সমাপনী মূলধন ডান পাশে, এবং অতিরিক্ত মূলধন ব্যবসা শুরু করার পরে যদি মালিক নতুন করে ব্যবসায় টাকা আনয়ন করে তাকে বলে অতিরিক্ত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন কোন কোন খাত থেকে অতিরিক্ত মূলধন হতে পারে? মালিক নিজস্ব জমি বিক্রি করে বা মোটরসাইকেল বিক্রি করে কারবারে টাকা বিনিয়োগ করলে সেখানে কীরকম হতে পারে? মালিক তার নিজস্ব মোটরসাইকেল 3 লক্ষ টাকা বিক্রি করে তার 50% ব্যবসা আনয়ন করলেন, তাহলে অতিরিক্ত মূলধন কত? 3 লক্ষ টাকা বিক্রি করে 50% যদি আনে তাহলে 1,50,000 টাকা। এরপর বলছি মূলধনের সুদ। মূলধনের সুদ ব্যবসা প্রতিষ্ঠানের খরচ। মূলধনের সুদ আমাদের আসবে কোথায়? বাম পাশে। মূলধনের সুদ কী নামে আসবে? আমরা মূলধনের সুদটা কীভাবে চার্জ হবে? যদি প্রশ্নে দেওয়া থাকে প্রারম্ভিক মূলধনের উপর সুদ, তাহলে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরবে। যদি বলা থাকে মূলধনের সুদ, তাহলে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরবে। অতিরিক্ত মূলধনের যদি তারিখ দেওয়া থাকে অবশ্যই সেই হিসাব করে সুদ ধরতে হবে, যে কয় মাস কারবারে ব্যবহার করা হবে সেটা সুদ ধরবে। আর যদি অতিরিক্ত মূলধনের তারিখ দেওয়া না থাকে তাহলে সুদ ধরতেও পারো নাও পারো। সেক্ষেত্রে কী করতে হবে? অঙ্কের শেষে তোমাকে নোট দিয়ে দিতে হবে। এরপর খরচের যদি বকেয়া থাকে, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া বিমা সালামি, বকেয়া তোমার মজুরি, তাহলে খরচের বকেয়া আসবে বাম পাশে। অনাদায়ী পাওনা একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিশ্চিত ক্ষতি, যে দেনাদারের নিকট থেকে বা প্রাপ্য হিসেবে নিকট থেকে যে টাকাটা আর কখনোই পাওয়ার সম্ভাবনা নাই তাকে বলে আমরা অনাদায়ী পাওনা। এবং অনাদায়ী পাওনা শুনতে কি, যে টাকাটা পাইতেও পারি নাও পাইতে পারি বলে সন্দেহ করতেছি তাকে আমরা বলি অনাদায়ী পাওনা শুনতি। অনাদায়ী পাওনা শুনতে আমাদের বাম পাশে আসবে। আয়ের অগ্রিম যদি থাকে তাহলে অঙ্কের মানে তোমাদের প্রশ্ন যদি দেওয়া থাকে আয়ের অগ্রিম কীরকম? প্রাপ্ত ভাড়া অগ্রিম, তাহলে শিক্ষানবিশ সালামে অগ্রিম, তাহলে এটা আসবে বাম পাশে। এবং প্রাপ্য হিসেবে বাট্টা শুনতি মানে কি? প্রাপ্য হিসেবে মানে দেনাদার, বা কেউ বলতে পারে দেনাদারের বাট্টা শুনতি বা প্রাপ্য হিসেবে বাট্টা শুনতি থাকে, তাহলে আসবে বাম পাশে। কোথায়? বাম পাশে। এবার ডান পাশে আমরা কি দেখতে পাচ্ছি? সমাপনী মূলধন। ডান পাশে দেখতে পাচ্ছি উত্তোলন। উত্তোলনের মধ্যে নগদ আছে এবং পণ্য আছে। উত্তোলন সম্পর্কে তোমাদের আরও একটি কথা বলেছিলাম যে আমাদের যদি অঙ্কে নগদ এবং পণ্য উত্তোলন দেওয়ার পরে
যদি বলা থাকে উত্তোলিত টাকা থেকে 5,000 টাকা নিয়ে কারবারের জন্য একটা ডেলিভারি ভ্যান ক্রয় করে, তাহলে নগদ এবং পণ্য উত্তোলন যোগ করে ওখান থেকে বাদ দিতে পারো, অথবা নগদ উত্তোলন থেকে বাদ দিয়ে পণ্য উত্তোলন যোগ করে আউটার কলামে দেখাবে। এরপর খরচের অগ্রিম খরচা বলে যদি থাকে তাহলে ডান পাশে আসবে। বিনিয়োগের অনাদায়ী সুদ থাকলে, তারপর পদ হিসেবে বাটন দিয়ে থাকলে নিয়ে আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের এটা একটু আগে লাগলে ভালো হতো, উত্তোলনের সুদ, আয়ের এন্ট্রি, উত্তোলনের সুদ, উত্তোলন সুদ থাকলে এই পাশে আসবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার আমাদের কি এই জাতীয় এন্ট্রিগুলো সবই থাকবে? হ্যাঁ, এখানে একজন লেখছে স্যার বাম পাশে না ডান পাশে, উত্তোলন সুদ মাঠ আয় আয়, উত্তোলন সুদ ডান পাশে। তুমি একটু দেখো, তুমি তোমার খাতাটা ঘুরিয়ে দেখো, উত্তোলন সুদ কিন্তু আয়ের এন্ট্রি। যাই হোক, এটা মনে হয় জান্নাত লেগেছে, জান্নাত মা উত্তোলন সুদ কিন্তু আয়ের এন্ট্রি, তাহলে উত্তোলন সুদ আসবে। এরপর কি বলেছিলাম, তোমার অগ্রিম খরচা বলে থাকলে বিনিয়োগের সুদ। হ্যাঁ, মাঝে মাঝে যে বিনিয়োগের সুদটা নিয়ে ঝামেলাটা করি আমরা, একটু সৃজনশীল আলোচনায় যাব যখন, সেখানে কিন্তু আপনাদের বিনিয়োগটা এমনও হয়, বছরের শুরুতে বিনিয়োগ ছিল 20,000 টাকা। আমি এমন অঙ্ক বোর্ডে দেখেছি, বছরের শুরুতে বিনিয়োগ ছিল 20,000 টাকা, বছরের শেষে বিনিয়োগের পরিমাণ 30,000 টাকা। এখন তোমাকে দেখতে হবে যে আমার যে 10,000 টাকা বিনিয়োগ বেড়েছে, এই বিনিয়োগটা কখন কারবারে এসেছে। তাহলে আমরা কি করব, প্রারম্ভিক বিনিয়োগের পুরো বছরের সুদ ধরবো, আর নতুন যে বিনিয়োগটা করেছে সেটা কখন থেকে করেছে সেটার উপরে সেই হিসেবে সুদ ধরবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এরপর পদ হিসেবে বাট্টা যদি থাকে আনবে, আর না থাকলে তো না। আর উত্তোলন সুদ। এরপর কি করবে, স্থায়ী সম্পত্তির অবস্থায়। এখন স্থায়ী সম্পত্তির অবস্থায় অনেক সময় বলা থাকে স্থায়ী সম্পত্তির উপর অবস্থায় ধার্য করে, এটা ক নম্বরের প্রশ্ন থাকে। এখন মাঝে মাঝে তোমাদের প্রশ্নে কি থাকে, স্থায়ী সম্পত্তির অবস্থায়। এখন সবার আগে তাহলে তোমাকে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে স্থায়ী সম্পত্তিগুলো ভালোভাবে জানতে হবে। স্থায়ী সম্পত্তির অবস্থায় স্থায়ী সম্পত্তি কী কী, যে সম্পদ একের অধিক বছর পর্যন্ত কারবারে বলবৎ থাকবে, মানে ব্যবহার করা হবে, তাকে আমরা বলি স্থায়ী সম্পদ। আসবাবপত্র, দালানকোঠা, যন্ত্রপাতি, ইজারা সম্পদ, এগুলো সবই স্থায়ী সম্পদ। তারপরে ইজারা সম্পদের অবলম্বনও থাকলে আসবে। এরপর কি করবে, যদি আমাদের ডান পাশ বড় হয়, এ পাশ ছোট হয়, তাহলে আমাদের এ পাশ যোগ করবে, এ পাশে বসাবে, বিয়োগ করবে, লাগবে নিট লাভ। লাগবে কি, নিট লাভ লাগবে। কোনো সমস্যা আছে? মূলধনে স্থানান্তরিত হলো। যাই হোক, জান্নাত লিখেছে, জান্নাত বুঝতে পারছে স্যার উত্তোলনের সুদ আমাদের বাম পাশে হবে না, ও লিখছিল বাম পাশে ভুলে, আসলে ডান পাশে হবে। ও খাতা হয়তো বা খেয়াল করেনি হঠাৎ করে। যাই হোক, এখন দেখো আমাদের যদি বিনিয়োগের সুদ, তারপর উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করা হয়, মূলধনের সুদ, এগুলো নিয়ে একটু আলোচনা করি। উত্তোলনের সুদ আমরা কি বলেছিলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে উত্তোলনের সুদ যখন নির্ণয় করেছিলাম, প্রশ্ন তোমার থাকতেই পারে প্রতি মাসের শুরুতে উত্তোলন করতে পারে, প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করতে পারে, প্রতি মাসের শেষে উত্তোলন করতে পারে, বার্ষিক উত্তোলন করতে পারে। তাহলে আমরা শুধু আজকের উত্তোলনের সুদটা একটু ব্যাখ্যাটা দেখাই। এবার নেক্সট ক্লাসে যখন আমরা অঙ্কে যাব, বৈশ্বিক বিবরণীতে তোমরা তো যেহেতু প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারো, বৈশ্বিক বিবরণী করা একদম সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, আমরা যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা উত্তোলনের সুদগুলো আজকাল একটু দেখাচ্ছি। আর প্রিয় শিক্ষার্থী শোনো, তোমাদের প্রশ্ন অনেক সময় প্রায়ই থাকে, ক নম্বরে থাকে নিট উত্তোলন নির্ণয় করো, অথবা থাকতে পারে সমাপনী মূলধন নির্ণয় করো, অথবা প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করো। আমরা ক যদি করি এবং মোটামুটি হয়ে যায়, একটু ভুল হলেও কিন্তু 1 নম্বর পেয়ে যায়। লাভ লোকসান বিবরণীতে দেখা যায় স্টুডেন্ট 3 পেয়ে যায় করলেই, আর বৈশ্বিক বিবরণী করলে 3। তা আমাদের কিন্তু এই অঙ্কটা যদি পূর্ণাঙ্গভাবে নাও হয় তাহলে কিন্তু আমরা 7 পাই। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই চ্যাপ্টারটি করি না, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রতি বছর বোর্ডে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে এবং একতরফা অবশ্যই করবে সবাই। আমি একটু উত্তোলনের সুদগুলো দেখাচ্ছি। হ্যাঁ, উত্তোলনের সুদ নির্ণয় আমাদের যদি বলা থাকে প্রতি মাসের শুরুতে বা 1 তারিখে, প্রতি মাসের শুরুতে
বা প্রতি মাসের 1 তারিখ, একই কথা কিন্তু, তাই না? দেখার দরকার নেই, তাই না? প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে, সূত্রটা কি মনে আছে? মাসিক উত্তোলন মানে প্রতি মাসে যেটা উত্তোলন করে সেটা, গুণ হলো সুদের হার 13/2 বা 6.5। প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে, মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 13/2 বা 6.5। মনে আছে তোমাদের? প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 13/2, 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5 হয়। দেখো এখন তাহলে প্রতি মাসের শুরুতে বা 1 তারিখে আমি একটা লিখবো, এটা কয় মাসের সুদ হবে সেটা একটু বলে দিতে হবে তোমাদের। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে শেষে কত হবে? 6.5 হবে না 6 হবে না 5.5 হবে? প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে প্রিয় শিক্ষার্থী, এটা একটু তোমাদের লিখতে হবে। আমি এতটুকু লিখে দিচ্ছি, মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ কত? 12/2 না 6 না আদৌ কি? যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তারা একটু লেখো কয় মাসের হবে। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে সুদের হারটা মানে সুদ কত? মাসিক উত্তোলন মানে প্রতি মাসে যে উত্তোলনটা করে সুদের হার, সুদের যে হারটা প্রশ্নে দেওয়া থাকবে। এবং শেষে কি বলছি, তোমার শেষে কত হবে? শেষে হবে 12/2 বা 6 মাস। 6 12/2 বা 6, কোনো সমস্যা আছে? 12কে 2 দিয়ে ভাগ করলে তো 6 হয়। প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 6। এরপরে যদি আসি প্রতি মাসের শেষে উত্তোলন করলে, আমি এটাকে একটু প্রতি মাসের শেষে উত্তোলন করলে কি হবে দেখ বলো তো? প্রতি মাসের শেষে উত্তোলন করলে $5.5। তাহলে আমরা কি কি দেখলাম? প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 6.5। প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ সুদের হার ইন্টু 6। প্রতি মাসের শেষ উত্তোলন করলে মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু কত? 5.5। এবং প্রতি 2 মাস পর উত্তোলন করলে মাসিক উত্তোলন ইন্টু সুদের হার ইন্টু কত মনে আছে? 1.5। সরি, প্রতি 3 মাস পর উত্তোলন করলে, 2 মাস পর উত্তোলন করলে 2.5 আর 3 মাস পর উত্তোলন করলে 1.5। এখন অনেক সময় বলে প্রতি মাসের মানে সে বাৎসরিক 10,000 টাকা উত্তোলন করে, কিছু বলা না থাকে উত্তোলনের পর 6 মাসের সুদ ধরবে। কিছু বলা না থাকলে কখন উত্তোলন করছে, কিছু বলা না থাকলে উত্তোলনের পর 6 মাসের সুদ ধার্য হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বাসায় অবশ্যই সবাই তোমাদের কলেজের পাঠ্য বই থেকে বৈশ্বিক বিবরণীর ছকটা একটু দেখবো। 9-এর 35 পৃষ্ঠায় আমরা কি কি দেখেছি? 9-এর 33, 9-এর 34 এবং 9-এর 35 পৃষ্ঠায় বৈশ্বিক বিবরণীর ছকটা বাসায় দেখবে, ছকগুলো প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তোমরা বোর্ড প্রশ্ন নিয়ে বসবে। আমরা বোর্ডের অঙ্কগুলো কিন্তু সলিউশন করাবো এবং প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা তোমাদের ফ্রেন্ডরা অংশগ্রহণ করছেন না তাদের বলে দিবে যে ক্লাসগুলো দেখার জন্য, কারণ যেহেতু তোমাদের সামনে বোর্ড পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো সব করতে হবে এবং আর বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে বা ফোন দিয়ে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাসায় পড়াশোনা করো, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি।